সিনেমার একদম শুরুতেই আমরা রাতের অন্ধকারে এক ভয়ঙ্কর জলাভূমিতে একটি কুমিরকে দেখতে পাই। আশ্চর্যের বিষয় হলো তার গায়ে একটি লাল আলো জ্বলছিল, আর এই লাল আলোই কয়েক মিনিটের মধ্যে তার বিপদের কারণ হয়ে দাঁড়ায়। জলাভূমির ভিতরে লুকিয়ে থাকা কোনো এক বিশাল প্রাণী হঠাৎ সেই কুমিরের ওপর আক্রমণ করে বসে। সেই প্রাণীটা কে ছিল, কোথা থেকে এসেছিল, আর কুমিরের শেষ পরিণতি কী হয়েছিল তা আমাদের দেখানো হয় না। দৃশ্য কেটে যায় আর আমরা দেখতে পাই সিস্টিন আর তার বন্ধুকে। সিস্টিনের মা ভীষণ অসুস্থ ছিলেন, যার কারণে সিস্টিন সবসময় মন খারাপ করে থাকত। সে তার বান্ধবীর সাথে একটা ভ্যাকেশনের পরিকল্পনা করেছিল, কিন্তু যখন সে ছুটিতে আসে তখন রাগের বশে ম্যানেজার তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেয়। তার মেজাজ তখন খুবই খারাপ হয়ে যায়, কিন্তু পার্টিতে হেনা তাকে সামলায় আর তার নতুন অ্যাডভেঞ্চার প্ল্যানের কথা তাকে জানায়। এইবারে সে রিগো নামের একজন লোকের সাথে দেখা করে, যে তাদের প্রস্তাব দেয় যে খুব সামান্য টাকায় সে তাদের জলাভূমির ভেতরে নিয়ে গিয়ে কুমির দেখাবে। সিস্টিনও এই কথা শুনে উত্তেজিত হয়ে ওঠে, কারণ চাকরি তো এমনিতেই চলে গিয়েছিল, তাহলে কেন না জীবনটাকে একটু উপভোগ করা যাক। পরদিন সকালে তারা রিগোর দেওয়া ঠিকানায় পৌঁছে যায়, আর সেখানে গিয়ে দেখতে পাই শুধু তারাই নয়, আরও অনেক পরিবার রিগোর একই অ্যাডভেঞ্চার ট্যুরের জন্য সেখানে এসেছে। রিগো প্রথমে তাদের জঙ্গলের মাঝখানে নিয়ে যায়, যেখানে সে আর তার বস তাদের ক্লায়েন্টদের জন্য একটা ছোট্ট মিউজিয়াম তৈরি করে রেখেছিল। এই মিউজিয়ামের ভিতরে জঙ্গলের অনেক বিপজ্জনক জীবন্ত প্রাণী আর অনেক মৃত প্রাণীর কঙ্কাল রাখা ছিল। এখানে আসা সবাইকে বস মিউজিয়াম ঘুরিয়ে দেখায়, আর তাদের একটা বিশাল হিপ্পোর কঙ্কাল দেখিয়ে বলে যে 1980-তে সে নিজেই এই বিশাল হিপ্পোটাকে শিকার করেছিল, কিন্তু এখন এখানে আর কোনো হিপ্পো থাকে না। সিস্টিন, হেনা আর তাদের সাথে থাকা সবাই এই হিপ্পোর কঙ্কালের সাথে ছবি তোলে, আর এসবের মাঝেই রিগো জলাভূমিতে যাওয়ার সব প্রস্তুতি সারতে থাকে। সে সবাইকে বোটে বসিয়ে লাইফ জ্যাকেট দেয় আর অনেক নির্দেশনা দেয়, যার মধ্যে একটা ছিল কেউ যেন পানিতে হাত না দেয়, কারণ পানিতে অনেক বিপজ্জনক প্রাণী আছে যারা তাদের ক্ষতি করতে পারে। তারা এবার জলাভূমির ভিতরে এগিয়ে যায় আর জঙ্গলের মাঝখানে এক ভয়ঙ্কর জায়গায় পৌঁছে যায়। সবাই এই অ্যাডভেঞ্চার দারুণ উপভোগ করছিল। রিগো এবার তার মোবাইল বের করে একটা ট্র্যাক করতে শুরু করে, আর এখানেই আমাদের সামনে এক বিশাল টুইস্ট উন্মোচিত হয়। গত রাতে যে কুমিরের গায়ে জ্বলন্ত লাল আলো আমরা দেখেছিলাম, আসলে সেই লাল আলোটা ছিল একটা ট্র্যাকার, যা রিগো নিজেই লাগিয়ে রেখেছিল। এই ট্র্যাক করেই সে দর্শকদের কুমিরের কাছে নিয়ে আসতো, তারপর কিছু খাবার দিয়ে তাকে বের করে সবাইকে কুমির দেখাতো। কিন্তু আজ তার সেই কুমিরটাকে ট্র্যাকারের জায়গায় খুঁজেই পাওয়া যাচ্ছিল না। যেখানে তার ট্র্যাকারটা পড়েছিল সেখানে কিছুই ছিল না। রিগো সেখানে অনেক মার্শম্যালো ফেলে, তবুও কুমির বের হয়ে আসে না। এমনকি রিগো মুরগি আর আরও অনেক কিছু ছুড়ে দেয়, কিন্তু কুমিরটা আজ পানিতেই ছিল না। অনেকক্ষণ অপেক্ষার পর যখন কুমিরের দেখা মেলে না, তারা এগিয়ে যেতে শুরু করে, আর এগিয়ে যেতেই তাদের চোখে পড়ে এক অদ্ভুত দৃশ্য। দূরে কিনারায় কুমিরটা মরে পড়ে আছে, তার মাথা শরীর থেকে আলাদা হয়ে গেছে। এই দৃশ্য দেখে সবাই আটকে ওঠে। শেষ পর্যন্ত কুমিরের এই অবস্থা কে করলো? যদি এমন কোনো প্রাণী এই জলাভূমিতেই থাকে, তাহলে বুঝতে হবে তাদের নিজেদের জীবনও এখন বিপদের মুখে। এই ভেবেই সবাই ভয় কুঁকড়ে যায়। এখানেই রাতের সেই রহস্যেরও জবাব মেলে। আমরা তো জানি যে কুমিরের ওপর সেই রাতে ওই বিশাল প্রাণীটাই আক্রমণ করেছিল। তখন কুমিরের পরিণতি দেখানো হয়নি, কিন্তু এখন আমরা জানি সে মারা গেছে, আর যে সত্যি এই আক্রমণ করেছে সে ভীষণ বিপজ্জনক। এখানে যে বৃদ্ধ লোকটি তার মেয়ে আর নাতির সাথে এসেছিলেন, তিনি সাথে সাথে রেস্কিউ টিম ডাকতে বলেন, কিন্তু রিগো তাতে রাজি হয় না, আর বৃদ্ধের প্রচণ্ড ধমক খাওয়ার পর সে সত্যিটা স্বীকার করে ফেলে। এখানে আসা আসলে বেআইনি, সে অবৈধভাবেই সবাইকে এখানে নিয়ে এসেছিল, আর যদি এখন রেস্কিউ টিম ডাকে তাহলে সে আর তার বস দুজনেই জেলে যাবে। সবাই তার উপর প্রচণ্ড রেগে যায়, কিন্তু সে সবাইকে বোঝায় যে রাগ করার দরকার নেই, সে শীঘ্রই তাদের এই এলাকা থেকে নিরাপদে বের করে নিয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত সবার মনে হচ্ছিল যে তারা নিরাপদে বাড়ি ফিরবে, কিন্তু এর কোনো নিশ্চয়তা ছিল না। কিছু দূর যাওয়ার পরই হঠাৎ কেউ তাদের বোটে ধাক্কা মারতে শুরু করে, আর বোটটা উল্টে যায়। সবাই পানিতে পড়ে যায় আর ছটপট করতে থাকে। সবাই নিজেদের সাহস জড়ো করে উল্টে যাওয়া বোটের দিকে এগোতে থাকে, কিন্তু ব্যবসায়ী নারী ডায়না বোটের কাছে পৌঁছাতে পারে না, কারণ সে অনেক দূরে ছুটে গিয়েছিল। প্রাণ বাঁচাতে সে দ্রুত পানি থেকে উঠে একটা গাছের ওপর চড়ে বসে। ধীরে ধীরে যখন সবাই পানি থেকে বেরিয়ে আসে, তখন রিগো পুরো শক্তি দিয়ে বেরিয়ে আসে, আর আমরা জানতে পারি পানির নিচে কিছু একটা তার উপর আক্রমণ করেছিল, আর সে এখন ভীষণ আহত। সবাই মিলে তাকে সাহায্য করে আর কোনো রকমে বোটে তোলে। ঠিক তখনই আবার কিছু একটা তাদের বোটে ধাক্কা মারতে শুরু করে। এবার সবাই আতঙ্কিত না হয়ে স্থির বসে থাকে, আর পানির নিচের সেই প্রাণীটা তাদের বোটটাকে গাছের কাছে নিয়ে গিয়ে ছেড়ে দেয়। ভাগ্য ভালো, এই মুহূর্তের জন্য এটাই ভালো হয়। বোটে বেশি ভার থাকায় সেটা পানিতে ডুবে যাচ্ছিল, আর গাছের কাছে আসায় অনেকেই দ্রুত গাছের ডালে উঠে পড়ে। বোটে থাকা লোকজন রিগোকে সাহায্য করতে চাইছিল, তার প্রাণ বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু ফার্স্ট এইড বক্সটাও পানিতে পড়ে গিয়েছিল। এবার সিস্টিন নিজের জীবনকে বিপদে ফেলে ধীরে ধীরে গাছের সাহায্যে পানিতে নামার চেষ্টা করে, আর কোনো রকমে সেই ফার্স্ট এইড বক্সটা উদ্ধার করে বোটের কাছে নিয়ে আসে। এখানে বৃদ্ধ লোকটির মেয়ে ছিলেন একজন নার্স। তিনি ফার্স্ট এইড বক্স থেকে একটা ছুরি আর একটা ফ্লেয়ার গান বের করেন। ছুরিটা প্রচণ্ড গরম করে রিগোর ক্ষতস্থানে লাগিয়ে দেন, যার ফলে রক্তপাত বন্ধ হয়ে যায় আর সংক্রমণের ঝুঁকিও কমে যায়। রিগোর ব্যথাও এবার একটু কমে। আপাতত তারা এক বিশাল বিপদ থেকে বেঁচে ফেরে আর কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। জলাভূমিতেই তারা নিজেদের বোট থেকে পড়ে যাওয়া পানির বক্সটাও খুঁজে পায়, যা মাইকি তুলে সবাইকে পানি দেয়। বৃদ্ধ লোকটি এবার সবাইকে বলেন যে বেঁচে থাকার জন্য এখানেই তাদের শিকার করতে হবে। তারা শিকারের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই মাইকি পানিতে একটা নড়াচড়া অনুভব করে। যখন সে তার দাদুকে অর্থাৎ বৃদ্ধ লোকটিকে এই কথা জানায়, তখন তিনি সবাইকে গাছে উঠে যেতে বলেন। সবাই আতঙ্কিত হয়ে গাছে ওঠার
ওঠার চেষ্টা করছিল। ঠিক তখনই টাল সামলাতে না পেরে বৃদ্ধ লোকটির মেয়ে পানিতে পড়ে যান। সিস্টিন, যে তখনও নিচের ডালেই ছিল, নিজের জীবনের পরোয়া না করে শুধু বৃদ্ধ লোকটির মেয়েকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয় আর তাকে সহায়তা দিয়ে বোটের ওপর তুলে আনে। এই বিপদ থেকে বেরিয়ে তারা এখনও নিঃশ্বাসও নিতে পারেনি। ঠিক তখনই অন্যদিকে হেনা যে গাছে ছিল, সেই গাছেই সেই প্রাণীটা এসে জোরে আক্রমণ করে বসে, আর টাল সামলাতে না পেরে হেনাও পানিতে পড়ে যায়। সিস্টিন তার বন্ধুকে বিপদে দেখে ছটফট করে ওঠে আর সাথে সাথে তার দিকে ছুটে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হেনা তার থেকে অনেক দূরে ছিল। আর এই মুহূর্তে হেনার কাছাকাছি ছিলেন সেই বৃদ্ধ লোকটি, যার নাতিকে সিস্টিন টিপটু আগেই বাঁচিয়েছিল। সময় এসেছিল সেই উপকারের ঋণ শোধ করার। তাই বৃদ্ধ লোকটিও পানিতে ঝাঁপ দিয়ে হেনাকে বাঁচানোর চেষ্টা করেন, আর এই চেষ্টাতেই তিনি সেই প্রাণীটির শিকার হয়ে যান। প্রাণীটা এতটাই নির্মমভাবে তার উপর আক্রমণ করে যে পানিতে এখন শুধু তার রক্তই দেখা যাচ্ছিল। তার মৃত্যুতে সবাই স্তব্ধ হয়ে যায়, কেউ কোনো কথা বলতে পারে না। সিস্টিন দ্রুত নিজেকে সামলে নিয়ে আবার হেনাকে পানি থেকে তোলার চেষ্টা করে, কিন্তু হেনার ওজন অনেক বেশি ছিল, সে তাকে উপরে টেনে তুলতে পারে না। আর হেনা তার হাত ছেড়ে দিয়ে নিজেই পানির অন্য পাশে গিয়ে গাছে ওঠার চেষ্টা করে, কিন্তু সফল হওয়ার ঠিক আগেই সেই প্রাণীটা পানি থেকে বেরিয়ে হঠাৎ তার উপর আক্রমণ করে আর তাকে নিয়েই পানিতে তলিয়ে যায়। হেনাও মৃত্যুর কোলে ঢলে পড়ে, আর দুজনের মৃত্যুর পর সবাই গভীর শোকে ডুবে যায়। এখন তাদের নিজেদের জীবনও বিপন্ন হয়ে পড়েছিল। ধীরে ধীরে রাতের গভীর অন্ধকার ছেয়ে যায়, আর তারা এখনও ফিরতে পারছিল না। অন্যদিকে বসেরও উদ্বেগ বাড়তে থাকে। তিনি তার আরেক সহকর্মীকে বলেন গিয়ে রিগোকে খুঁজে নিয়ে আসতে, কিন্তু সেই ছেলেটা রাতের অন্ধকারে ঝুঁকি নেওয়ার জন্য বেশি টাকা চাইছিল। বস সেই টাকা দিতে রাজি হয় না, তাই নিজেই প্রস্তুতি নিয়ে এগিয়ে যেতে শুরু করেন। এদিকে সবাই ক্লান্ত শ্রান্ত হয়ে জঙ্গলের মাঝেই বসেছিল। সিস্টিন একরকম যন্ত্রণায় ছিল আর রিগো ছিল অন্য যন্ত্রণায়। নার্স সিস্টিনের কাছে যান আর জানতে পারেন যে হেনাকে টেনে তোলার সময় সিস্টিনের হাত জয়েন্ট থেকে সরে গিয়েছিল, অর্থাৎ তার হাড় স্থানচ্যুত হয়ে গিয়েছিল। নার্স তার প্রশিক্ষণের সাহায্যে দ্রুত তার স্থানচ্যুত হাতটা ঠিক করে দেন। তারপর রিগোর কাছে যান। তিনি বুঝতে পারেন রিগো এই মুহূর্তে দুর্বল হয়ে পড়েছে আর তার শরীরে পানির ঘাটতি হয়েছে। তিনি রিগোকে পানি পান করান আর তাকে সজ্ঞানে ফিরিয়ে আনেন। রিগো দ্রুত সবাইকে বোটের চারপাশে পানিতে আগুন জ্বালাতে বলে, যাতে প্রাণীটা থেমে গিয়ে তাদের কাছে আসতে না পারে। এরপর রিগো সবার কাছে ক্ষমা চাইতে থাকে। সে বলে যদি সে সময় মতো রেস্কিউ টিম ডাকতো তাহলে হয়তো আজ আমরা সবাই বেঁচে থাকতাম। এবার সে তাদের বলে যদি কেউ বোটের ভেতর থেকে তার আসল ট্র্যাকারটা নিয়ে আসতে পারে তাহলে তার সাহায্যেই তারা রেস্কিউ টিমকে ডাকতে পারবে। এই কথা শুনে সাথে সাথেই সিস্টিন আবার নিজেকে বিপদে ফেলতে রাজি হয়ে যায়। রিগো তাকে বুঝিয়ে দেয় বোটের ভেতর ট্র্যাকারটা কোথায় পাওয়া যাবে। তারপর তাকে একটা চাবি দেয় আর সিস্টিন পানিতে ঝাঁপ দেয়। সে পানির নিচে দিয়ে বোটের ভেতরে ঢোকে আর দ্রুত লকারটা খুলে সেটা খোলার চেষ্টা করে। অনেক চেষ্টার পর অবশেষে লকারটা খুলে যায় আর ট্র্যাকারও পাওয়া যায়। সে যখন খুশি মনে ফিরে আসে তখন দেখতে পায় তার সব পরিশ্রম বৃথা গেছে, কারণ ট্র্যাকারটা এখন আর কাজ করছিল না। রিগো দ্রুত তার ফোন বের করে ব্যাটারি ঝাঁকিয়ে ফোনটা আবার চালু করার চেষ্টা করে, আর অবশেষে এবার ফোনটা চালু হয়ে যায়। সে সাথে সাথে তার লোকেশন রেড অ্যালার্ট হিসেবে পাঠিয়ে দেয়, আর সবার আগে এই লোকেশনের অ্যালার্ট পৌঁছায় তার বসের কাছে, যিনি ইতিমধ্যে তাদের রেস্কিউ করার জন্য পানিতে বেরিয়ে পড়েছিলেন। বস যেই তাদের লোকেশন জানতে পারে দ্রুত তাদের দিকে এগোতে শুরু করে। বোট দেখে সবাই ভীষণ উত্তেজিত হয়ে ওঠে, কারণ এবার বেঁচে থাকার আরেক আশা তাদের সামনে এসে দাঁড়ায়। বস প্রথমেই এসে রিগোকে আহত দেখে আতঙ্কিত হয়ে পড়ে, কারণ রিগো ছিল তার ডান হাত। সে রিগোকে জিজ্ঞেস করে এসব কিভাবে হলো, আর রিগো জানায় যে পানিতে একটা হিপো আছে। বস এই কথা শুনে অবাক হয়ে যায়। এটা বিশ্বাস করার মতো কথাই ছিল না, কারণ গত 60 বছরে সে এখানে কোনো হিপো দেখেনি। যাই হোক, সে সবাইকে তার বোটে তুলতে শুরু করে। এখান থেকে নিয়ে যাওয়ার ঠিক আগে সেই ব্যবসায়ী নারী রিগোর ওপর প্রচণ্ড রেগে যায়। তার সাথে যা ঘটেছিল তার জন্য সে আতঙ্কিত ছিল, আর সব দোষ রিগোর ওপরই চাপাচ্ছিল। এমনকি সে রিগোকে মারতেও এগিয়ে যায়। মাইকি তাকে পেছন থেকে সামলানোর চেষ্টা করলে সে মাইকিকেও পেছনে ধাক্কা দেয়, আর মাইকি পানিতে পড়ে যায়। পরের মুহূর্তেই হিপো এসে তাকে পানিতেই খেয়ে ফেলে, আর এই দৃশ্য দেখে সবাই স্তব্ধ হয়ে যায়। এবার বস ও তাদের সব কথা বিশ্বাস করে নেন। আর যে নার্সের একমাত্র নাতি ছিল মাইকি, তখন তিনি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। আগে তার বাবা মারা গিয়েছিলেন, আর এবার তার নাতি। এই দুনিয়ায় তার আর কেউ রইল না। বস ও তার জীবনে এত বিশাল হিপো প্রথমবার দেখলেন। তিনি সবাইকে বলেন এত বড় হিপ্পো এই জলাভূমিতে থাকলে তাদের জীবিত বেরিয়ে যাওয়া খুব কঠিন, তাই আগে তাকেই শিকার করতে হবে। এই বলে তিনি সবাইকে বোট থেকে একটা নিরাপদ জায়গায় নামিয়ে দেন আর নিজের বন্দুক নিয়ে হিপ্পো শিকারে বেরিয়ে পড়েন। তার কাছে 2 ধরনের বন্দুক ছিল, একটা ট্রাঙ্কুইলাইজার আর একটা ফায়ার গান। ট্রাঙ্কুইলাইজার দিয়ে আগে হিপ্পোকে অজ্ঞান করে তারপর অন্য বন্দুক দিয়ে তাকে মারার পরিকল্পনা ছিল তার। এদিকে যখন রিগো আর তার বস হিপ্পো শিকারের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন অন্যদিকে মাইকির দাদি শোকে পাগল হয়ে নিজের নাতিকে খুঁজতে পানিতে নেমে পড়েন, এটা না ভেবেই যে সে তো আগেই মারা গেছে। তিনি পানিতে ডুবতে শুরু করেন। ঠিক তখনই হিপ্পো নিজেই বসের সামনে এসে হাজির হয়। সে এতটাই বিশাল ছিল যে তার মুখের সামনে বস একেবারে ছোট্ট মনে হচ্ছিল। সে বসের উপর আক্রমণ করার চেষ্টা করে, আর বস একটা ধারালো অস্ত্র তার মুখে ঢুকিয়ে তাকে আহত করার ব্যর্থ চেষ্টা করেন এবং সব উপায়ে তাকে থামানোর চেষ্টা করেন। কিন্তু এবার পরিস্থিতি বসের নিয়ন্ত্রণে আসছিল না। তার নিজের জীবন বাঁচানোই কঠিন হয়ে পড়েছিল। এখানে আহত রিগো নিজের সমস্ত শক্তি জড়ো করে একটা ট্রাঙ্কুইলাইজার তুলে নিতে সক্ষম হয়। পুরো শক্তি দিয়ে সে ট্রাঙ্কুইলাইজারটা হিপ্পোর দিকে ছুড়ে দেয়, ঠিক তখন যখন হিপ্পো বসের সাথে লড়াইয়ে ব্যস্ত ছিল। ট্রাঙ্কুইলাইজার লাগতেই হিপ্পো অজ্ঞান হয়ে পানির নিচে তলিয়ে যেতে শুরু করে।
হিপ্পো পানির নিচে যেতেই বসের কিছুটা হুঁশ ফেরে। তিনি পেছন ফিরে রিগোর দিকে তাকাতেই স্তব্ধ হয়ে যান। রিগো ততক্ষণে মারা গেছে। রিগো তার কাছে ছেলের মতোই ছিল। এই মুহূর্তে তিনি সেই শোক পালন করছিলেন। ঠিক তখনই আবার পানিতে নড়াচড়া অনুভূত হতে শুরু করে। তারা বুঝে যান যে ট্রাঙ্কুইলাইজারেরও সেই হিপ্পোর ওপর তেমন কোনো প্রভাব পড়েনি। এবার তাদের দ্রুত সেই হিপ্পো থেকে বাঁচতে এখান থেকে বেরিয়ে যেতে হবে। বস মেয়েদের বলেন পানিতে নড়াচড়া করে হিপ্পোর মনোযোগ ঘুরিয়ে দিতে, আর তিনি নিজে বোট আনার চেষ্টা করবেন। কিন্তু হিপ্পো তাদের ভাবনার চেয়ে অনেক বেশি চালাক ছিল। সে পানি থেকে বেরিয়ে সোজা বসের দিকে আক্রমণ করতে এগিয়ে যায়। বস প্রাণ বাঁচাতে গাছে উঠে পেছনে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু হিপ্পো ততক্ষণে তাকে দেখে ফেলেছিল। সে তাকে একেবারে মেরেই ফেলত। কিন্তু এই মুহূর্তে বসের মাথায় আবার একটা বুদ্ধি খেলে। তিনি পকেট থেকে একটা বড় ফায়ার ক্র্যাকার বের করে জ্বালিয়ে সোজা হিপ্পোর মুখে ছুড়ে দেন। অবশেষে হিপ্পো তাদের ছেড়ে জলাভূমি থেকে দূরে চলে যায়, আর সবার প্রাণে প্রাণ ফেরে। তারা এখানে স্বস্তির নিঃশ্বাস ফেলে দ্রুত বোট নিয়ে এগোনোর চেষ্টা করে। অন্তত তাদের জীবন তো বেঁচে গিয়েছিল। কিছুদূর এগোনোর পর তারা একটা বিল্ডিংয়ের কাছে এসে থামে। এই মুহূর্তে এই বিল্ডিং পানির চেয়েও বেশি নিরাপদ মনে হয়, তাই তারা ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তারা জানত না যে পানির চেয়েও বড় বিপদ ছিল এই বিল্ডিংটাই। কারণ বহু বছর আগে এখানেই হিপ্পোদের পালন করা হতো। কেন করা হতো তা তাদের অজানা। হয়তো কোনো বৈজ্ঞানিক পরীক্ষার জন্যই এসব করা হতো। কারণ এখানে এমন অনেক কিছু ছিল যা দেখে তাদের মনে হচ্ছিল এই বিল্ডিং কোনো সরকারি স্থাপনা। এখানে ছোট ছোট খাঁচা তৈরি করা ছিল, আর খাঁচার ভেতরে অনেক প্রাণীর কঙ্কাল পড়েছিল। এখানেই সিস্টিন কোনো কিছুর অদ্ভুত কান্নার আওয়াজ শুনতে পায়, আর যখন সে এগিয়ে গিয়ে দেখে তখন দেখতে পায় একটা হিপ্পো শাবক, যার উপর একটা ভারী বেড়া পড়ে গিয়েছিল। সিস্টিন কিছু করার আগেই সেই শাবকের মা, অর্থাৎ সেই হিপ্পো যে পানির নিচেও ছিল, সেখানে চলে আসে আর সিস্টিনকে মারার জন্য তার পেছনে ছুটতে শুরু করে। সিস্টিনও সেখান থেকে দৌড়ায়, আর বস তাকে বেরিয়ে আসতে সাহায্য করেন। তারা বিল্ডিংয়ের ভেতরের দিকে চলে আসে আর দ্রুত দরজা বন্ধ করে দেয়। বস তাদের বলেন যে তাদের দ্রুত আগুন জ্বালিয়ে রেস্কিউ টিম ডাকতে হবে। সবাই সেখানে থাকা কাঠের জিনিসপত্র জড়ো করতে শুরু করে, আর এই সময়ে সিস্টিনের চোখ পড়ে একটা গ্যাসোলিন ড্রামের উপর। সে সেটা টেনে নিয়ে আসে যাতে আগুন জ্বালানো যায়। কিন্তু ঠিক তখনই সেই হিপ্পো দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তার সামনে ছিলেন বস। সবাই প্রাণ বাঁচাতে অন্য একটা ঘরের দিকে দৌড়ায়। সিস্টিনের সাথে সেই ব্যবসায়ী নারীও ঘরের ভেতরে ঢুকতেই সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেয়, আর বসকে ভেতরে আসার সুযোগই দেয় না। বস অসহায়ভাবে এইসব দেখতে থাকেন। সিস্টিনেরও এতে ভীষণ খারাপ লাগে, কিন্তু এই মুহূর্তে সে কিছু বলতেও পারে না, কারণ বাইরের আওয়াজ শুনেই সে বুঝে যায় বস আর বেঁচে নেই। আমাদের দেখানো হয় যে হিপ্পো নির্মমভাবে বসের উপর আক্রমণ করে, তার বিশাল পা বুকের উপর রেখে তাকে পিষে ফেলে, আর তারপর তাকে মেরে ফেলে। সিস্টিনের ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু এখন দোষারোপের সময় ছিল না। সেই হিপ্পো দরজা ভেঙে তাদের দিকেও এগিয়ে আসার চেষ্টা করছিল। কয়েক সেকেন্ডেই দরজা ভেঙে যায়, আর সিস্টিন তার সঙ্গীকে বলে যে তাদের দুজনকে দুই দিকে দৌড়াতে হবে, যাতে অন্তত একজন হলেও বেঁচে যায়। ঠিক তাই হয়। সেই ব্যবসায়ী নারী বেঁচে যায়, আর হিপ্পো সিস্টিনের পেছনে ধাওয়া করে। দৌড়াতে দৌড়াতে সিস্টিন সেই জায়গায় পৌঁছে যায় যেখানে সে গ্যাসোলিন ফেলে রেখেছিল। নিজেকে বাঁচাতে সে পকেট থেকে দেশলাই বের করে সেখানে আগুন ধরিয়ে দেয়। এই আগুনে হিপ্পো একটু একটু করে পুড়তে থাকে, আর সিস্টিন এখান থেকে পালানোর আরেকটা সুযোগ পেয়ে যায়। এই সময় তার পায়ে বেশ চোট লেগেছিল। সে তার সঙ্গীর সাহায্যে যখন এখান থেকে পালাচ্ছিল, ঠিক তখনই তার কানে আবার সেই হিপ্পো শাবকের কান্না আওয়াজ ভেসে আসে। সিস্টিন এবার সেই মেয়েটিকে বলে, তুমি এখানে অপেক্ষা করো, আমি তাকে বাঁচিয়ে আসছি। সে তাকে রেখে সেই হিপ্পো শাবকটিকে বাঁচাতে ছুটে যায়। সে ঠিক যখন সেই ভারী বেড়াটা শাবকের উপর থেকে তুলছিল, তখনই হিপ্পো সেখানে চলে আসে। হিপ্পো সিস্টিনকেও দেখে আর অন্য মহিলাকেও দেখে। রাগে সে সেই ব্যবসায়ী নারীর পেটে এত জোরে ধাক্কা মারে যে সে ঘটনাস্থলেই মারা যায়। এরপর হিপ্পো সিস্টিনের দিকে এগোতে থাকে। সিস্টিন ভীষণ ভয় পেয়ে যায়। সে জানতো হিপ্পো এবার তাকেও মেরে ফেলবে, কিন্তু হিপ্পো তা করে না, কারণ সে এখন খুশি হয়ে গিয়েছিল। সে দেখেছিল কিভাবে সিস্টিন তার শাবককে বাঁচিয়েছিল, আর কিভাবে তার শাবক খুশি হয়ে তার কাছে ফিরে এসেছিল। হিপ্পো এবার তার শাবকের সাথে খেলতে শুরু করে, আর শেষবার মতো ভালোবাসা ভরা চোখে সিস্টিনের দিকে তাকিয়ে সেখান থেকে চলে যায়। সুযোগ পেয়েই সিস্টিন দ্রুত উপরের দিকে ছুটে যায়, যেখানে এখন রেস্কিউ হেলিকপ্টারের আওয়াজ শোনা যাচ্ছিল। তারা মিলে যে আগুন জ্বালিয়েছিল তারই সংকেত পেয়ে এই সাহায্য এখানে এসে পৌঁছায়। সিস্টিনের ভাগ্য ভালো ছিল। একদিকে হিপ্পো তাকে জীবিত রেখে দিয়েছিল, আর অন্যদিকে জঙ্গলের সব বিপদ থেকেও এই রেস্কিউ টিমের মাধ্যমে সে মুক্ত হয়ে যায়। তবে তার সব সঙ্গী ততক্ষণে মারা গিয়েছিল, আর এর জন্য তার মনে গভীর দুঃখ ছিল। প্লেনের ওপর থেকে উড়তে উড়তে সে নিচে জলাভূমির দিকে তাকায়, যেখানে সেই হিপ্পো তার শাবককে নিয়ে জলাভূমির দিকেই ফিরে যাচ্ছিল। এই দৃশ্য দেখে তার আরও কষ্ট হয়, কারণ সে জানতো যা তার সঙ্গীদের সাথে ঘটেছে ঠিক তেমনটাই ভবিষ্যতে অন্য মানুষদের সাথেও ঘটতে পারে, আর সে কারোর ভাগ্য বদলাতে পারবে না। আর এখানেই সিনেমাটি শেষ হয়। তো দেখা হবে পরের ভিডিওতে। বাই।